গত কয়েকদিন ধরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিলিমিটেশন বা সীমানা নির্ধারণ এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রচুর আলোচনা চলছে। আজ এবং কাল সংসদের এক বিশেষ অধিবেশনে ডাকা হয়েছে, যেখানে এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক হবে। আসলে মহিলা সংরক্ষণ বিলটি আগেই পাশ হয়ে গিয়েছিল, কিন্তু সীমানা নির্ধারণের জটিলতায় এর বাস্তবায়ন আটকে আছে এখনো। আজ আপনাদেরকে সহজভাবে বোঝাবো এই দুটো বিল আসলে কি, কেন এগুলো ভারতের ভবিষ্যৎ বদলে দিতে পারে এবং কেন দক্ষিণ ভারতের রাজ্যগুলো এর তীব্র বিরোধিতা করছে। আচ্ছা, ডিলিমিটেশন বা সীমানা নির্ধারণ আসলে কি? সহজ কথায় বললে, আমাদের দেশে যখন লোকসভা নির্বাচন হয় তখন প্রত্যেক সাংসদ তথা এমপি একটা নির্দিষ্ট এলাকা বা কনস্টিটিউয়েন্সির প্রতিনিধিত্ব করেন। যেমন উত্তরপ্রদেশে ৮০টি, পশ্চিমবঙ্গে ৪২টি বা দিল্লিতে ৭টি আসন আছে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে যখন এই নির্বাচনী এলাকাগুলোর সীমানা পরিবর্তন করা হয়, তাকেই বলা হয় ডিলিমিটেশন। এর মূল উদ্দেশ্য হলো জনসংখ্যা অনুযায়ী সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা। সংবিধান অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর জনগণনার ভিত্তিতে এই সীমানা পুনর্নির্ধারণ করা হয়। তবে বর্তমানে সমস্যাটা ঠিক কোথায়? দেখুন, বর্তমানে উত্তরপ্রদেশের একজন সাংসদ প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে তামিলনাড়ু বা কেরলের একজন সাংসদ মাত্র ১৫ থেকে ১৭ লক্ষ মানুষের কথা বলছেন। একজন সাংসদের পক্ষে ২৫ থেকে ৩০ লক্ষ মানুষের অভিযোগ শোনা বা সুশাসন বজায় রাখা প্রায় অসম্ভব। তাই সীমানা নির্ধারণ জরুরি হয়ে পড়েছে, যাতে সাংসদের ওপর অতিরিক্ত কাজের চাপ না থাকে। এর আগে ১৯৭১ সাল পর্যন্ত প্রতি ১০ বছর অন্তর সীমানা পরিবর্তন হতো, কিন্তু এরপর দেখা গেল উত্তর ভারত বা বিহারে জনসংখ্যা দ্রুত বাড়ছে। অন্যদিকে শিক্ষিত ও সচেতন দক্ষিণ ভারতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে আছে। তখন দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মনে ভয় জাগলো যে তাদের আসন সংখ্যা কমে যাবে। তাই ৪২তম এবং ৮৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ২০২৬ সাল পর্যন্ত এই আসন সংখ্যা ৫৪৩-এ স্থির করে দেওয়া হয়। এই নতুন ডিলিমিটেশন বিল ২০২৬-এর বেশ কিছু বৈশিষ্ট্যও আছে। এর মধ্যে এক, আসন সংখ্যা বৃদ্ধি। নতুন বিল অনুযায়ী লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে প্রায় ৮৫০ করা হতে পারে। ২, জনগণনার ভিত্তি। এক্ষেত্রে নতুন ডিজিটাল জনগণনার তথ্যের ভিত্তিতেই এই এলাকাগুলো ভাগ করা হবে। ৩, মহিলা সংরক্ষণ। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকার বলছে যে ডিলিমিটেশন হওয়ার পরে ৩৩% মহিলা সংরক্ষণ কার্যকর হবে। এর কারণ হলো আসন সংখ্যা বাড়লে বর্তমান পুরুষ সাংসদদের আসন হারানোর ভয় থাকবে না এবং মহিলারাও তাদের প্রাপ্য জায়গা পাবেন। তবে এখানেই শুরু হয়েছে বিরোধী দলের সঙ্গে সরকারের মূল লড়াই। একদিকে গণতান্ত্রিক সাম্য অর্থাৎ জনসংখ্যা অনুযায়ী আসন, অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় ন্যায় বিচার। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর বক্তব্য হলো তারা সরকারি নির্দেশ মেনে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে ও সুশাসন উপহার দিয়েছে। তবে এখন কি তার শাস্তি হিসেবে জাতীয় রাজনীতিতে তাদের গুরুত্ব কমিয়ে দেওয়া হবে? অন্যদিকে যদি উত্তরপ্রদেশ বা বিহারের আসন সংখ্যা অনেক বেড়ে যায়, তবে জাতীয় রাজনীতিতে দক্ষিণ ভারতের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে পড়বে। তবে এরপর থেকেই সরকারের বিরোধিতা করতে শুরু করেছে বিরোধী দলগুলো। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের প্রতিবাদে আজ ১৬ এপ্রিল কালো পতাকা উত্তোলনের ডাক দিয়েছে। তার মতে এর ফলে তামিলরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে। অন্যদিকে রাহুল গান্ধী একে হিস্সা চুরি বা অংশীদারিত্ব চুরি বলে অভিহিত করেছেন। মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন তারা মহিলা কোটাকে সমর্থন করলেও ডিলিমিটেশন বিলটি বর্তমানে গ্রহণ করবেন না বা মেনে নেবেন না। তবে এবার প্রশ্ন উঠছে, এর ভবিষ্যৎ কি? দেখুন, সাধারণত ভবিষ্যতে এক্ষেত্রে ৩টে পথ থাকতে পারে। এর মধ্যে ১, শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে আসন ভাগ। এতে উত্তরের লাভ, দক্ষিণের চরম ক্ষতি হবে। ২, একটি ভারসাম্যপূর্ণ ফর্মুলা, যেখানে জনসংখ্যা এবং উন্নয়ন উভয়কেই গুরুত্ব দেওয়া হবে। ৩, বর্তমান অনুপাত বজায় রেখে আসন সংখ্যা বাড়ানো। সুতরাং এই বিলগুলো ভারতের গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য একটা বিশাল সন্ধিক্ষণ। এর কেবল রাজনৈতিক বিষয় নয়, এটা সুশাসন এবং ন্যায্যতার প্রশ্ন। দেখা যাক শেষ পর্যন্ত সংসদে কি সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।